আপনি কি স্থির? আপনার পাশে যে মানুষ আছেন কিংবা যে বাড়ি ঘর যে আসবাবপত্র দেখছেন সব কিছু তো আপনি স্থির ভাবছেন, তাই নয় কি? আপনার হাতে যে ডিভাইসটি আছে সেটিকে পজ করে রাখুন, আমি স্থির। সেটিকে আবার চালিয়ে দিন, আমি অস্থির। আপনি ভুল। আমরা আসলে জগতে আশপাশে যা কিছু দেখি সব কিছুই গতিশীল। ভাবুন আপনি যে স্থানে দাঁড়িয়ে আছেন সে স্থানটি হয়তো আপাতভাবে আপনার কাছে স্থির মনে হচ্ছে। যে দালানটি আপনি দেখছেন, যে মানুষকে আপনি সামনে দেখছেন, যা আপনার আশপাশে দেখছেন সবই আপনার কাছে স্থির মনে হচ্ছে। কিন্তু সব কিছুই পৃথিবীর সাথেই ঘুরছে। পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, সূর্য তার গ্যালাক্সিতে ঘুরছে, আরও অনেক কিছুই ঘুরছে, চাঁদও ঘুরছে। কি পাগলাটে ব্যাপার স্যাপার, তাই নয় কি? আচ্ছা, অন্য একটা ঘটনার কথা বলি। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যখন লাইভ ক্রিকেট ম্যাচ হয় কিংবা ফুটবল ম্যাচ হয়, আপনার পাশে যদি 10জন মানুষ 10টা ডিভাইস নিয়ে একই সাথে খেলাটা দেখতে থাকেন কিংবা 10টা চ্যানেলে ভিন্ন ভিন্নভাবে দেখেন, তখনও সেখানে দেখা যায় যে একই সময়ে বিষয়টি আসছে না। কেউ কয়েক সেকেন্ড আগে লাইভটা দেখছেন, কেউ কয়েক সেকেন্ড পরে লাইভটা দেখছেন। একটা কমন উদাহরণ দিয়ে বোঝাই। আমরা আমাদের আশপাশে আজানের ধ্বনি শুনতে পাই, কিন্তু দেখা যাবে একই সময়ে একই এলাকায় সকল মসজিদের আজান একই সময়ে প্রতিধ্বনিত হয় না, কিছুটা ভিন্ন ভিন্ন সময় হয়ে যায়। সময় স্থির। একজন পাগল বলেছিলেন, সেই পাগলটি ছিলেন এমন যে পাগলটি ভাবলেন আপেল গাছের নিচে বসে আপেলটি উপরে না গিয়ে নিচে কেন পড়ল। তার যুক্তি ছিল পৃথিবীর একটা আকর্ষণ শক্তি আছে, প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করে, আকর্ষণের কারণে আপেলটি মাটিতে এসে পড়েছে, ভালো কথা। চাঁদও তো আকর্ষণ করতে পারে, সেও তো একটা বড় বস্তু। তাহলে আপেলটি পৃথিবী থেকে চাঁদের দিকে আকর্ষিত হয়ে চলে গেল না কেন? কিংবা চাঁদ পৃথিবীর আকর্ষণে পৃথিবীর রেশের ওপর পড়ল না কেন? অথবা পৃথিবী চাঁদের আকর্ষণে চাঁদের দিকে চলে গেল না কেন? আপনি তো সময়কে ভাবছেন স্থির, সব জায়গায় সময় একই রকম থাকবে। পৃথিবী আপনি যেভাবে ভাবেন না কেন, জগতের যে নিয়ম অনুযায়ী সময় আবর্তিত হতেই থাকবে, সময় চলবে, আমরা যেটা যেভাবে ভাবি না কেন। আমি ঘড়ি বন্ধ করে রেখে দেই কিংবা আমি ঘড়ি চালু রেখে দেই কিংবা কোনো ঘড়ির ব্যাটারি নষ্ট হয়ে যাক, সময় তো নিয়ন্ত্রণ স্থির থাকছে। মানে সময় নিয়ন্ত্রণ প্রবাহমান, এই প্রবাহমানতাই এক ধরনের স্থিরতা। সময় ও স্থান সময়ে সময়ে পাল্টে যেতে পারে, বেঁকে যেতে পারে। একটা নদীতে বৃহৎ আকার একটা পাথর পড়ে গেল, যে গতিপথে, ধরে নিলাম পদ্মা নদীর গতিপথে একটা এমন বড় পাথর পড়লো যে পানিটার সোজা করে প্রবাহিত হতে পারলো না, পানিটা তার চারপাশ দিয়ে বেঁকে বেঁকে প্রবাহিত শুরু করলো। তাহলে নদীতে এই বড় একটা পাথর খণ্ড পড়ার কারণে পানিটি আস্তে আস্তে পাশে দিয়ে বেঁকে চলে যাচ্ছে। তিনি বলছেন সময় ও স্থান একই রকম। সময়ও যখন বড় কোনো বস্তুর সামনে এসে পড়ে, বড় কোনো বৃহৎ গ্রহ উপগ্রহ বা জায়গার সামনে এসে পড়ে, তাহলে সে সময় সময়টা বেঁকে যায়। কি অদ্ভুত কথা, সময় বেঁকে যায়। সময় কোথাও কমে যায়, সময় কোথাও বেড়ে যায়। কিভাবে? আচ্ছা ধরুন আমরা তো দৌড়াচ্ছি, দৌড়াতে দৌড়াতে আমি প্রথমে প্রতি ঘন্টায় ধরলাম 10 কিলোমিটার গতিতে দৌড়াচ্ছি, এরপর গতি আরও বাড়িয়ে দিলাম। গতি বাড়াতে বাড়াতে যদি কাল্পনিকভাবে ধরে নিই আমি আলোর গতিতে ছুটছি, তাহলে তার কাছে সময়টা কি মনে হবে? তার কাছে কি কোনো সময় থাকবে? যখন আমি আলোর গতিতে ছুটব তখন সময়ের কি হবে? আমার ঘড়িতে তখন সময়ের কি হবে? এমনও শোনা গেছে কিছু কাল্পনিক সায়েন্স ফিকশন আছে, মুভি আছে, যেমন ইন্টারস্টেলার আছে, আপনারা দেখে থাকতে পারেন। দেখা গেল দুই বন্ধু দুই জায়গায় থাকলো, দুই জায়গায় সময়ের ভিন্ন গতির কারণে, সময়ের বেঁকে যাওয়ার কারণে, সময়ের ধীর গতি বা সময়ের দ্রুত গতিতার কারণে ধীর গতির সময় থাকলো, সে ভাবলো যে এখানে 8 বছর কেটে গেছে। যে দ্রুত গতির সময় থাকলো তার মনে হলো 8 মিনিট সময় কেটে গেছে। এখন কোনটিকে আমরা সত্য ধরে নেব? আদৌ কি 8 বছর কেটে গেছে নাকি 8 মিনিট গেছে? দুজনের ঘড়িতে দুজনই ঠিক। যার 8 মিনিট গেছে সে ঠিক বলছে, আর যার 8 বছর গেছে সেও ঠিক বলছে। দুজনকে যদি একই জায়গায় এনে দেখানো হয় যে তোমরা দুজন দুই জায়গায় থাকার কারণে তোমার 8 মিনিট, এর কাছে 8 বছর হয়েছে, তাহলে কেমন মনে হবে? এই যে দুই পাগল, প্রথম পাগল বললেন যে সময়ের স্থিরতা আছে, সময় কনস্ট্যান্ট, একটা প্রবাহমানতা, সব জায়গায় যে কোনো জায়গায় যাক সময় সবার জন্য সমান থাকবে। পরবর্তীতে আরেক পাগল এসে দেখালেন যে না, সময় তো স্থির নয়ই, সময় গতিশীল তো বটে, সময় আবার আপেক্ষিক হয়ে যায়, স্থান ও সময় আলাদা কিছু নয়। আরেকজন পাগল দারুণভাবে আমাদেরকে দেখালেন সময়ের শুরু এবং সময়ের শেষ আছে। আমরা একই জায়গায় একইভাবে সময় পরিমাপ করতে চাইলেও সেটি সম্ভব হয়ে উঠবে না। আমি যেখানে আছি
যদি 1 মাইল দূরে বা 10 মাইল দূরে বা 100 মাইল দূরে আরেকজন ব্যক্তি থাকেন, তার সময় আর আমার সময় সম্ভবত এক হবে না, হওয়া সম্ভব হয় না। সূর্যের ছায়া দিয়ে একসময় ঘড়ির পরিমাপ বা সময়ের পরিমাপ করা হতো। তো একসময় মানুষ প্রশ্ন করলো, ভালো কথা, সূর্যের ছায়া পড়ার সাপেক্ষে যদি আমরা সময় মাপি, তাহলে রাতের অন্ধকারে আমি সেই ছায়াটা কি করে পাবো? জলঘড়ি চলে আসলো। জলঘড়ি বিন্দু বিন্দু করে পানি ফেললো, তখন সেক্ষেত্রে কতটা ফোঁটা পানি পড়লো, বিন্দু বিন্দু পানি পড়ার ধারণা থেকে জলঘড়ির ধারণা আসলো। এরপর কোয়ার্টজ ঘড়ি আসলো, আধুনিক সময়ে কোয়ার্টজ ঘড়ি, ডিজিটাল ঘড়ি আমরা দেখছি। এরপর আরও বড় ঘড়ি আসলো, কোয়ান্টাম ঘড়ি কিংবা পারমাণবিক ঘড়ি। সময়টা অনেক এগিয়ে গেল, অনেক নিখুঁত হয়ে গেল। আপনারা কি জানেন পৃথিবীর যে বিভিন্ন ক্যালেন্ডার হয়েছিল, এই ক্যালেন্ডারগুলোর কারণে পৃথিবী থেকে অনেকগুলো দিন হারিয়ে গেছে, অনেক হিসেব নিকেশ ওলটপালট হয়ে গেছে। 1582 সালে যখন জুলিয়ান ক্যালেন্ডার থেকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার আসলো, তখন দেখা গেল সময়ের হিসাব 13 দিনের একটা গ্যাপ হয়ে গেছে। কারণ আমরা যে 365 দিনে এক বছর ভাবি, আসলে ঠিক এক্স্যাক্টলি 365 দিনে এক বছর হয় না। আবার আমরা যদি যে 0 সাল থেকে যদি শুরু করি, যেমন ধরুন আমরা ইংরেজি ক্যালেন্ডার বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার যেটা এসছি, সময়ের একটা হিসেব করে দেখলো যে চান্দ্র সময় বা সৌর সময়ের যে গ্যাপ, তাতে করে জুলিয়ান ক্যালেন্ডার অটোমেটিক্যালি অতিরিক্ত কিছু সময় যোগ করে দিয়েছেন। এই যে অতিরিক্ত সময়টাকে বাদ দিতে গিয়ে তখন হঠাৎ করে পৃথিবীর ইতিহাসে ধরা যাক ওই সময় 1 তারিখ ছিল কোনো একটা মাসের, ধরে নিলাম সেটা হতে পারে ডিসেম্বর মাসের 1 তারিখ। হঠাৎ করে তারা লাফ দিয়ে চলে গেলেন ডিসেম্বর মাসের 13 তারিখ। 13 তারিখ থেকে তারা 2 তারিখ গণনা শুরু করলেন। মাঝখানে যে 13টা দিন বা 11টা বা 12টা দিন, সেটিকে তখন তারা বাদ দিয়ে দিলেন অঙ্কের হিসাব থেকে, কারণ তারা দেখলেন যে সৌর হিসেবে সময়টা আরও অ্যাকিউরেটলি গোনা যাচ্ছে। এ থেকে একটা সময় চলে গেল। আবার 1762 সালে গ্রেট ব্রিটেনও একই ঘটনা ঘটলো, যে ক্যালেন্ডারের হিসেব নিকেশ করতে গিয়ে তাদের 10টা দিন বাদ দিতে হলো। এই 10 দিনের জন্য রীতিমতো সেখানে আন্দোলন হয়েছিল যে আমার 10টা দিন ফেরত দিন। আরেকটা মজার কথা বলি, আমরা গ্রেগরিয়ান ক্যালেন্ডারে 2025 সাল, আমরা যারা বাংলাদেশি বা বাঙালি, এই বাংলার বা ও বাংলার যারা ভাবি, তাদের আবার একটা বাংলা ক্যালেন্ডার আছে যেটা সম্রাট আকবর প্রচলন করেছিলেন। সেই হিসেবে বাংলার কত সাল আপনারা জানেন। আবার সেই গ্রেগরিয়ান ক্যালেন্ডারে সালটা হচ্ছে এখন 2025 সাল। পার্শ্ববর্তী দেশ নেপাল যে ক্যালেন্ডার ফলো করে, তাদের যে কালচারাল ক্যালেন্ডার, সেই হিসেবে তাদের এখন হয়তো বা 2081 থেকে 2082 সালে তারা চলে যাচ্ছে। এইভাবে চায়না একটা ক্যালেন্ডার আছে, ঐতিহাসিকদের মতে, বিজ্ঞানীদের মতে অত্যন্ত রিচ একটা ক্যালেন্ডার, যেটাকে হয়তো বা গ্রেগরিয়ান ক্যালেন্ডারের জনপ্রিয়তার কারণে হোক বা ঔপনিবেশিকতার কারণে হোক, যেহেতু গ্রহণ করে ফেলা হয়েছে সেহেতু এটি প্রচলিত আছে। কিন্তু এর চেয়ে নির্ভুল ক্যালেন্ডার হয়তো ছিল চায়না সেই ক্যালেন্ডারটি। চায়না সেই ক্যালেন্ডার মতে বর্তমানে 4721 সাল চলছে। আবার একটা ক্যালেন্ডার আছে, ধর্মীয় ক্যালেন্ডার, হিব্রু ক্যালেন্ডার, সেই অনুযায়ী বর্তমান সাল হচ্ছে 5785 সাল। তার মানে আমরা 2025 সালে গ্রেগরিয়ান ক্যালেন্ডার যদি বলেও থাকি, অন্যান্য ক্যালেন্ডার মতে আমরা ভিন্ন ভিন্ন সালেও অবস্থান করে থাকি। ওটা বাদ দিলাম, আমরা যদি 0 সাল থেকে ধরি, যেখান থেকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার শুরু হচ্ছে, খ্রিস্টপূর্ব 4004 সাল ছিল। আবার খ্রিস্টের পর থেকে 0 থেকে এখন 2025 সাল পর্যন্ত আমরা চলে এসেছি। এই হিসাবটাও যদি ধরি, এটাও অঙ্কের হিসাবে দেখা যায় প্রায় 44 দিন গ্যাপ হয়ে গেছে। রাশিয়াতে 11টা টাইম জোন আছে, ইউএসএতে 9টা টাইম জোন আছে। তাহলে ওই একটা দেশের মানুষ, আমরা এক কোণায় যদি থাকি, আরেক কোণার মানুষটা 9টা ভিন্ন ভিন্ন সময় বা 11টা ভিন্ন ভিন্ন সময়ে থাকছি। মানুষ টাইম ডিলেশন নিয়ে চিন্তা করছে। মানুষ ভাবছে যদি আলোর গতিতে কখনো পরিভ্রমণ করা যায়, প্লেনে ওড়ার বা আকাশে ওড়ার যে কাহিনী, এগুলো একসময় সায়েন্স ফিকশন ছিল, এখন সেগুলো অনেক বাস্তব। ন্যাচারাল রেকর্ডিং বা প্রাকৃতিক রেকর্ডিং, স্রষ্টা যে অটো রেকর্ডিং করে রেখেছে দুনিয়াতে, সেই রেকর্ডিং থেকে সব কিছু উদ্ধার করা সম্ভব। মানুষ ভাবছে, বিজ্ঞানীরা ভাবছে, অনেক দেশ অনেক কিছু হয়তোবা এর মধ্যে করেও ফেলেছে। অনেকে আমরা শুনেছি, জেনেছি যে অনেক দেশ এমনভাবে এগিয়ে গেছে যে পুরনো স্মৃতি আমাদের যা আছে, আমরা যা আমাদের অতীত পূর্বপুরুষরা যা করে গেছেন, সেগুলোকে অটো রেকর্ডিং বা ন্যাচারাল রেকর্ডিং থেকে বিজ্ঞানীরা উদ্ধার করছেন। সেক্ষেত্রে আমরা কি ধরে নিতে পারি আমার শৈশব, আপনার শৈশব, আপনার কৈশোর, যে সময়গুলো আমরা অতীত, বর্তমান, ভবিষ্যতের ভুলভুলাইয়াতে চলে গিয়েছি, সেগুলো ফিরিয়ে আনা সম্ভব? সেগুলো আবার অটো রিপ্লে করে আমরা দেখতে পারি? শুধুমাত্র নিজেদের জীবন কেন,
আমাদের পূর্বপুরুষদের জীবন, যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ বা তারও আগে যেসব ঘটনাগুলো পৃথিবীতে ঘটে গেছে, সব কিছুই ইথারে, মহাজগতে কোথাও না কোথাও অটো রেকর্ডেড অবস্থায় আছে। সেগুলোকে আমরা আবার উদ্ধার করে রিপ্লে করতে পারি, দেখতে পারি কী ঘটেছিল সে সময়, আসলে কি হয়েছিল। সময়, ক্যালেন্ডার, টাইম জোন, ঘড়ি এগুলোর ভুলভুলাইয়া চলবেই। সম্প্রতি ইংল্যান্ডের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে এমন একটা পদ্ধতি, যে পদ্ধতির কারণে বলা হচ্ছে যে তাদের যে চিন্তা চেতনা ছিল, ইতিহাসের যে ধ্যান ধারণাগুলো ছিল, এই বিল্ডিংটি এত বছরের পুরনো, এত সালে এই বিল্ডিংটি তৈরি করা হয়েছিল, কিংবা এই গাছের বয়স এত, এই যে আমরা বিভিন্ন আইসোটোপ পরীক্ষা করে থাকি, বিভিন্ন রকমের পদ্ধতিগুলো নিয়ে থাকি, এগুলো এক ধরনের ওই ন্যাচারাল রেকর্ডিংকে পুনরুদ্ধার করার প্রক্রিয়াগুলোর নামান্তর। ইংল্যান্ডে সেই ধরনের একটি প্রক্রিয়ায় বর্তমানে আবিষ্কৃত হয়েছে। চীন সম্ভবত এই জায়গায় অনেক দূর এগিয়ে গেছে। জিপিএস প্রযুক্তি বা বিভিন্ন রকমের প্রযুক্তি ব্যবহার করে তারা পুরনো সময়গুলোকে, পুরনো সময়ের মধ্যে স্রষ্টা প্রদত্ত যে সময়, সেই অটো রেকর্ডেড অবস্থা থেকে অনেক কিছু তারা উদ্ধার করে নিয়ে আসছেন। তাতে করে পৃথিবীর অনেক ইতিহাস হয়তোবা ওলট পালট হয়ে যাবে। সেই 11 দিন গায়েব হয়ে যাওয়ার মতো, বা 13 দিন চলে যাওয়ার মতো, কিংবা 44 দিনের গ্যাপ হয়ে যাওয়া, বা মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বছরের যে অঙ্কের যে হিসাবটা, কারো যদি আগ্রহ থাকে আমার ডেসক্রিপশন বক্সে আমি এক ধরনের ছোট্ট হিসেব দিয়ে দেব, সেটি পড়ে দেখতে পারেন।